ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে তলব করা হয়েছিল, তিনি ভবানী ভবনে হাজির হয়ে গেছেন। ভবানী ভবন থেকে আমার সহকর্মী থাকবেন আজ, তার সঙ্গে কথা বলবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানো হয়েছিল, কেন ডেকে পাঠানো হয়েছিল? না তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তার বিরুদ্ধে অভিযোগ ছিল কি না বিধাননগর সাইবার থানায় একটা এফআইআর করা হয়েছিল যে তিনি উস্কানিমূলক মন্তব্য করেছেন ভোট প্রচারের সময়। সেই অভিযোগের তদন্তের জন্য ডেকে পাঠানো হয়েছে তাকে। এর আগে কেস ডায়েরি সহ একাধিক নথি সংগ্রহ করেছে সিআইডি, আর এবার তাকে ডেকে পাঠানো হয়েছে। আমার সঙ্গে অনুপ রয়েছে, সরাসরি কথা বলবো অনুপের সঙ্গে। অনুপ, কোন মন্তব্য, কবেকার মন্তব্য, সেই মন্তব্যের ভিত্তিতে বা সেই মন্তব্যকে উস্কানিমূলক মনে করে অভিযোগ যিনি করেছেন তিনি কে, কবে তিনি অভিযোগ করেছেন, বিস্তারিত জানবো। তিনি কিন্তু অভিযোগ দায়ের করেছিলেন বিধাননগর সাইবার ক্রাইম থানায়, যে অভিযোগ করেছিলেন যে ভোটের আগে তিনি কিন্তু যে মন্তব্য করেছিলেন ভগবানপুর যে জনসভায় প্রথম তিনি মন্তব্য করেন, তার পরবর্তীতে মগরাহাট, আরামবাগ প্রতিটি জনসভায় তিনি মন্তব্য করেছিলেন যে 7 তারিখে ভোটের ফলাফলের পরবর্তী ক্ষেত্রে রবীন্দ্রসঙ্গীতের মাঝে ডিজে বাজানো হবে, যা উস্কানিমূলক মন্তব্য বলে এমনটা মনে করা হচ্ছে। বিরোধীদের উদ্দেশ্যে মারধর এবং খুনের রাজনীতি করার জন্যই কিন্তু এই মন্তব্য তিনি করেছিলেন। এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল সেখানে কিন্তু তিনি দাবি করছেন যে প্ররোচনা দেওয়া, অর্থাৎ অনুপ কোনো নির্দিষ্ট একটি জনসভায় কোনো একটি নির্দিষ্ট দিনে মন্তব্য করার বিরুদ্ধে অভিযোগ নেই। অভিযোগ তাহলে বিভিন্ন জায়গায় একদম নির্দিষ্ট করে করে ভগবানপুর, আরামবাগ এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন দিনে তিনি ভোট প্রচারের সময় যে যে উস্কানিমূলক মন্তব্যগুলো করেছিলেন সেই সব কিছুর বিরুদ্ধে একসঙ্গে অভিযোগ। প্রথম 12 তারিখে একটি অভিযোগ দায়ের করেছিলেন, পরবর্তী ক্ষেত্রে বলা হচ্ছে 12 তারিখে প্রথম একটি জনসভায় তিনি মন্তব্য করেছিলেন যে উস্কানিমূলক মন্তব্য মনে করা হচ্ছে। তার পরবর্তীতে 16 তারিখে মন্তব্য করেছিলেন ভগবানপুর এলাকায়, এখানেও তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে উস্কানি তিনি দিয়েছেন। তার পরবর্তীতে মগরাহাট, আরামবাগ এই বিভিন্ন জায়গায় কিন্তু এই অভিযোগ, যেমন বারবার তিনি উস্কানিমূলক মন্তব্য দিয়েছিলেন, সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু বলা হচ্ছে তিনি যে রাজনীতি করতে গিয়েছেন সেখানে কোথাও একটা ভয় দেখানো, হুমকি দেওয়া বা খুনের রাজনীতির কথা বলতে চলেছেন। তার কারণ তাদের আত্মবিশ্বাস ছিল 4 তারিখে তৃণমূল আবার সরকারে ফিরবে, ক্ষমতায় ফিরবে এবং বিরোধীদেরকে কিন্তু সেভাবে তারা মারধর থেকে শুরু করে খুনের রাজনীতি করবেন। এই বডি ল্যাঙ্গুয়েজ ছিল বলে বাগুইআটির এই বাসিন্দা এমনটা তিনি অভিযোগ করেছেন। এবং পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে তিনি সরাসরি অভিযোগ করছে 16 তারিখে ভগবানপুরে প্রথম কিন্তু এই উস্কানিমূলক মন্তব্য করেছিলেন, সেই পরিপ্রেক্ষিতেই প্রথম এই অভিযোগ দায়ের করেছিলেন। তার পরবর্তী ক্ষেত্রে একাধিক জনসভা, সেই সমস্ত যে ভিডিও ক্লিপ ইতিমধ্যেই সিআইডির কাছে রয়েছে এবং যে অঙ্গভঙ্গিতে তিনি এই মন্তব্য করেছিলেন তা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করেছিলেন বা এক হিংসা ছড়ানোর জন্য করেছিলেন বলে এমনটা মনে করছে। এবং সেই আমার একটা প্রশ্ন থাকবে, এই তদন্ত করতে গিয়ে সিআইডি কিছু ডিজিটাল নথি পাবে, কিছু ভিডিও ফুটেজ পাবে, যে ভিডিও ফুটেজ পাবে মানে পেয়ে গেছে ইতিমধ্যেই, যে ভিডিও ফুটেজ থেকে দেখা যাচ্ছে যে কবে কবে তিনি কোন মন্তব্য করেছেন, যখন তিনি সেই মন্তব্য করছেন তখন তার বডি ল্যাঙ্গুয়েজ কী ছিল। এটা তদন্তের জন্য কতটা, এই ডিজিটাল এভিডেন্সগুলো তদন্তের জন্য কতটা গুরুত্বপূর্ণ? দেখো, আজকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ, সেক্ষেত্রে কিন্তু এই ডিজিটাল এভিডেন্স অর্থাৎ যে ভিডিও ক্লিপগুলো সেগুলোই কিন্তু মূল গুরুত্বপূর্ণ বিষয়। একাধিক জনসভায়, তার যে রাজনৈতিক জনসভা ছিল ভোটের আগে, সেই জনসভায় বিভিন্ন রকমভাবে উস্কানিমূলক মন্তব্য, রবীন্দ্রসঙ্গীতের মাঝে কিন্তু ডিজে বাজানো হবে, যা বিরোধীদের উদ্দেশ্য করে তিনি বলছেন। শুধু তাই নয়, যে অভিযোগ তিনি তার বিরুদ্ধে করা হচ্ছে, রাজীব সরকার যে অভিযোগ করছে, তিনি দাবি করছেন যে তারা মনে করেছিল তৃণমূল সরকার আবার ক্ষমতায় আসবে, 4 তারিখের পরে সন্ধ্যা হওয়ার দরকার নেই, তার আগে 1টার মধ্যে ফল প্রকাশ্যে আসবে এবং ডিজে বাজানো হবে রবীন্দ্রসঙ্গীতের মাঝে। এরকমই একাধিক যে মন্তব্য, যা অডিও ক্লিপ বা ভিডিও ক্লিপ, ইতিমধ্যে ডিজিটাল এভিডেন্স সেগুলো সিআইডি হাতিয়ার করেছে। এবং আজকে যে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া, সেগুলো এই ভিডিও ক্লিপ দেখিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করবে। কারণ তার যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, যে অঙ্গভঙ্গি তিনি বলেছিলেন, কোথাও গিয়ে মনে করা হচ্ছে তিনি কিন্তু হুমকি বা ভয়ের রাজনীতি সেগুলো করানোর জন্যই কিন্তু এমনটা মন্তব্য করেছিলেন। এবং সেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা গেল ঠিক 11টা 56 নাগাদ তিনি
ভবানী ভবনে এসে পৌঁছলেন। এর পরবর্তী ক্ষেত্রে হেঁটে ভবানী ভবনের ভিতরে তিনি প্রবেশ করলেন এবং কিছুক্ষণের মধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করা হবে। তার কারণ যারা এই মামলায় তদন্তভার নিয়েছিল, সিআইডির পক্ষে তদন্তকারী আইও তারা উপস্থিত রয়েছে। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছিল তা কিন্তু বলা হচ্ছে উস্কানিমূলক মন্তব্য, ভয় এবং হুমকির রাজনীতির মন্তব্য তিনি করেছিলেন। ভগবানপুর এলাকায় প্রথম যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজীব সরকার অভিযোগ করেছিলেন। এছাড়া একাধিক ভিডিও ক্লিপ তিনি পুলিশকেও দিয়েছিলেন। শুধুমাত্র এই মামলা নয়, একাধিক ক্ষেত্রে দেখা যাচ্ছে একাধিক জনসভা, কখনো মগরাহাট, আরামবাগ, বিভিন্ন জায়গায় রাজনৈতিক মঞ্চে তিনি কিন্তু হুমকি দিয়েছেন, উস্কানিমূলক মন্তব্য করেছেন বলে অভিযোগ করা হচ্ছে। আরও একটি অভিযোগ তিনি করছেন যে একটি নামের তালিকা তৈরি করা হয়েছিল মহিলাদের, যাদের পরবর্তী ক্ষেত্রে ভোটের পরবর্তী ক্ষেত্রে 4 তারিখের পরে ধর্ষণ করা হবে, এই নামের তালিকা করেছিল। আর এখানে নাম বলা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন জানতেন গোটা বিষয়টি। মানে এই অভিযোগও কি ওই বিধাননগর থানায় করা হয়েছিল, সাইবার থানায় করা হয়েছিল যে একটি নামের তালিকা তৈরি করা হয়েছে মহিলাদের, এবং এই নামের তালিকা তৈরি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ এইরকম ছিল যে এই নামের তালিকা মহিলাদের, তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে, কি করা হবে, কি রয়েছে এই অভিযোগে? দেখো, রাজীব সরকার যিনি অভিযোগ করেছেন তিনি দাবি করছেন যে সমস্ত রকম এই অভিযোগ করা হয়েছে এবং রিজু দত্ত এমনটাই কিন্তু তার মদতে এটা হয়েছিল এবং তিনি গোটা এই বিষয়টি জানতেন এবং তার মদতেই কিন্তু গোটা ঘটনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বসে তিনি নামের তালিকা তৈরি করছেন। এই রিজু দত্তের বিরুদ্ধেই তিনি কিন্তু অভিযোগ করছেন এবং যে কারণে রাজীব সরকার আজকে ভবানী ভবনে তিনি এসছেন, যে সিআইডির যিনি আধিকারিক তদন্তকারী তার সঙ্গে কথা বলবেন এবং এই সমস্ত একাধিক তথ্য তার হাতে দেবেন। এবং এই যে গোটা মন্তব্য বা যে সমস্ত ঘটনা ঘটেছিল বা এই নামের তালিকার কথা বলা হচ্ছে, 4 তারিখের পরে মহিলাদের নামের তালিকা করা হয়েছিল, এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে করা হয়েছিল বলে এমনটা বলা হচ্ছে। এবং এই ঘটনা রিজু দত্ত তাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছে এবং গ্রেপ্তার করে তাকে যদি সিআইডি জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনা কিন্তু আরও পরিষ্কার হবে, তিনি এমনটাও জানাচ্ছে। সেই কারণেই তিনি আজকে ভবানী ভবনে এসেছেন এবং ইতিমধ্যেই ভবানী ভবনের ভিতরে প্রবেশ করেছেন এবং ভবানী ভবনের আধিকারিক তাদের সাথে কথা বলবেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি যে মূল অভিযোগটা করেছেন সেক্ষেত্রে তিনি বলছেন যে উস্কানিমূলক মন্তব্য সঙ্গে থাকো। এবং এই উস্কানিমূলক মন্তব্য বা কোট আনকোট ডিজে মন্তব্যের জন্য আজ তাকে ভবানী ভবনে ডেকে পাঠানো হয়েছে। কিন্তু আজই প্রথম নয়, গত কয়েকদিনের ঘটনা পরম্পরা যদি আমরা দেখি তাহলে আমরা দেখব একরকম সাঁড়াশি চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন না, প্রথমে ভবানী ভবনে তাকে ডাকা হলো সইজাল কাণ্ডে, তলব করা হলো, তিনি ভবানী ভবনে গেলেন, তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হলো। ঠিক তার পরের দিন তাকে ডেকে পাঠানো হলো। কেন না, তাকে ডেকে পাঠানো হলো চাকরি দুর্নীতি মামলার তদন্তের জন্য। ডেকে পাঠালো কারা না, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেখানেও টানা জিজ্ঞাসাবাদ, ম্যারাথন জিজ্ঞাসাবাদ, রাতে 10টার পরে তারপরে তিনি সেখান থেকে বেরোলেন। তার ঠিক পরের দিনই দেখা গেল আবার তাকে তলব করা হলো। মানে আজ তাকে ডেকে পাঠানো হয়েছে। কেন না, তাকে ডেকে পাঠানো হয়েছে ভবানী ভবনে, তার বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ রয়েছে, সেই তদন্ত করতে সিআইডি তাকে ডেকে পাঠালো। সিআইডি ইডির একরকম সাঁড়াশি চাপ। এই সাঁড়াশি চাপে পরপর 3 দিন তাকে টানা জিজ্ঞাসাবাদ, আজকে 3য় দিন। আজ তার কাছে জানতে চাওয়া হবে সেদিনের এই মন্তব্যগুলোর কি ব্যাখ্যা তিনি দেবেন। এতদিন ধরে লাগাতার করে গিয়েছেন, কারণ কোনো একটি নির্দিষ্ট জনসভায় নয়, বেশ কয়েকটি জনসভায় তার এই ডিজে মন্তব্য। 12টার পর কি হবে দেখে নেওয়া যাবে, রবীন্দ্রসঙ্গীতের মাঝে ডিজে বাজবে, এই ধরনের বেশ কিছু মন্তব্য যা উস্কানিমূলক বলে মনে হয়েছে যার, তিনি অভিযোগ করেছেন বিধাননগর সাইবার থানায়। এবং আজ তাকে জানতে চাওয়া হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যে এই মন্তব্যগুলি তিনি কেন করেছিলেন। ইতিমধ্যেই তদন্তকারীরা ওই ভিডিও ফুটেজ সংগ্রহ করে সেই মন্তব্যের সময় তার বডি ল্যাঙ্গুয়েজ কী ছিল সেই সব কিছু খতিয়ে দেখে নিয়েছেন। তারপর আজকের এই জিজ্ঞাসাবাদ সবেমাত্র শুরু হয়েছে। ভিতর থেকে কি খবর পাওয়া যাচ্ছে ওখানেই রয়েছেন আমার সহকর্মী অনুপ। এতক্ষণ তুমি বলছিলে যে কি অভিযোগ নির্দিষ্টভাবে, ভিতর থেকে কি খবর পাচ্ছে একটু জানতে চাইব। প্রশ্নমালা কি সেট রয়েছে, কোন কোন প্রশ্ন করা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার এই ডিজে মন্তব্যের তদন্ত করতে গিয়ে? দেখো,
কিছুক্ষণের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করা হবে তদন্তকারী আধিকারিকদের পক্ষ থেকে। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভবানী ভবনে প্রবেশ করেছেন, সই করার পরবর্তী ক্ষেত্রে তদন্তকারী সংস্থার যে আয়ো রুম সেখানে তিনি গিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই তদন্তকারী সংস্থা সিআইডি তারা কিন্তু এই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করা হবে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যা জিজ্ঞাসাবাদ করা হবে, একাধিক ডিজিটাল এভিডেন্স হাতে রাখা হচ্ছে। যেই ডিজিটাল এভিডেন্সের কথা বলা হচ্ছে, একাধিক রাজনৈতিক জনসভায় তিনি যে মন্তব্য করেছিলেন, বক্তব্য রেখেছিলেন, সেই ভিডিও ক্লিপ রাখা হচ্ছে। অর্থাৎ প্রথম তিনি মন্তব্য করেন যে উস্কানিমূলক ভগবানপুরের একটি জনসভায়, তার পরবর্তী ক্ষেত্রে আরামবাগ এবং মগরাহাট, এই প্রতিটি ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যেই ভিডিও ক্লিপ যা সিআইডির হাতে, সেই সমস্ত ভিডিও ক্লিপ দেখিয়েই, যা ডিজিটাল এভিডেন্স, সেই সমস্ত দেখিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের মূল কারণ, কোথাও গিয়ে যিনি অভিযোগ করছেন তিনি বলছেন যে 4 তারিখের পরে যে মন্তব্য রবীন্দ্রসঙ্গীতের মাঝে ডিজে বাজানো হবে এবং এই মন্তব্য কিন্তু হুমকি দেওয়া, ভয় দেখা, ভোটারদের প্রভাবিত করা থেকে শুরু করে মানুষ যাতে একদিকে ভোট দেয় সেরকম উস্কানি দিয়ে ভয় দেখানোর এমনটা অভিযোগ ছিল এবং তারা মনে করছিল তৃণমূল 4 তারিখে ক্ষমতায় আসবে, তার পরবর্তী ক্ষেত্রে এই ঘটনা তারা ঘটাবেন, অর্থাৎ কোথাও গিয়ে মারধরের রাজনীতি, হিংসা খুনের রাজনীতি করবেন এমনটা তিনি মনে করছেন এবং যে কারণেই কিন্তু এই অভিযোগ দায়ের করা হয়েছে। সেদিনকে তার বডি ল্যাঙ্গুয়েজ কী ছিল এবং কোন অঙ্গভঙ্গিতে তিনি এরকম মন্তব্য তিনি করেছিলেন, এই সমস্ত দেখিয়েই তাকে কিন্তু আজকে জিজ্ঞাসাবাদ করা হবে। কিছুক্ষণের মধ্যে জিজ্ঞাসাবাদ শুরু হবে। ভিতরের থেকে কি কি খবর পাওয়া যাচ্ছে আমরা জানবো। অনুপ আমার সঙ্গে থাকবে, এই ভবানী ভবন থেকে সরাসরি জানাবো। তবে এরই মাঝে একবার দিলীপ ঘোষের বক্তব্য শোনাতে চাইব, যেখানে দিলীপ ঘোষ ফের একবার অভিষেকের গ্রেপ্তারির দাবি করছে। সব তো শুরু হয়েছে না, রাস্তা হাঁটতে আরম্ভ করেন, কেউ আগে পৌঁছাবে কেউ পরে পৌঁছাবে, রাস্তা তো খোলাই আছে। এতদিন লোকে ভয়ে কমপ্লেন করতো না, এখন কমপ্লেন আসছে, আর অনেক কমপ্লেন আসবে। আর যেরকম যোগ্য তথ্য আসবে সে অনুযায়ী পুলিশ কাজ করবে। এবং আপনাদের আগেই বলছিলাম যে এই নিয়ে 3 দিন, প্রথমে ভবানী ভবন, সইজাল কাণ্ড এবং সেই সইজাল কাণ্ডের তদন্তের জন্য ডেকে পাঠানো হয়েছিল। তারপর গতকাল ইডি দপ্তরে ডেকে পাঠানো হয়েছিল তাকে, কেন না দুর্নীতি, নিয়োগ দুর্নীতির তদন্তে তাকে ডেকে পাঠানো হয়েছিল। প্রায় 11 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, বা বলা ভালো 11 ঘন্টা তিনি ভিতরে ছিলেন। তিনি 11 ঘন্টা ভিতরে ছিলেন। 2 দফায় সকাল থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল দুর্নীতির তদন্তে যে লিপস অ্যান্ড বাউন্সের নাম এসেছে সেই নামের প্রসঙ্গে। এবং এই অডিও ক্লিপ, কালীঘাটের কাকু তার যে অডিও রেকর্ডিং, সেই অডিও রেকর্ডিংয়ে বারবার অভিষেক বলে একজনের নাম এসেছে। সেই অভিষেক কি তিনি? তার সংস্থার লেনদেনে ইডির নজর রয়েছে এবং গোটা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া রেকর্ড করা হয়েছে। তারপর দিল্লির অফিসে পাঠানো হয়েছে। রাত 10টা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারপর আজ এবার ভবানী ভবনে উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে যে অভিযোগ, বা উস্কানিমূলক মন্তব্যের যে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তার তদন্ত করতে সিআইডি ডেকে পাঠিয়েছে ভবানী ভবনে। এই মুহূর্তে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। যখন যেখানে আমাকে যা প্রশ্ন করেছে আমি তার উত্তর দিয়েছি এবং আগামী দিনেও তারা যদি আমাকে ডাকে, আমার যদি কোনো পূর্ব নির্ধারিত কর্মসূচি না থাকে, আমি নিশ্চিতভাবে যাব। উত্তরবঙ্গে নজর রাখবো, কারণ আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাহাড়ে জোড়া কর্মসূচি, মানে মুখ্যমন্ত্রী হওয়ার পরেই প্রথম পাহাড়ে তার কর্মসূচি কার্শিয়াং। কিন্তু সেই কার্শিয়াংয়ে তিনি যাচ্ছেন সড়ক পথে। কেন? বিশ্বজিৎ আছেন আমার সঙ্গে। বিশ্বজিৎ, কার্শিয়াংয়ে খারাপ আবহাওয়ার জন্য মুখ্যমন্ত্রী কিন্তু ইতিমধ্যে সড়ক পথে রওনা হলেন। কিছু সময়ের মধ্যেই তিনি এখান থেকে রওনা হয়ে একেবারে তিনি কিন্তু পৌঁছে যাবেন কার্শিয়াংয়ে এবং কার্শিয়াংয়ে যে গোসল স্কুলের মাঠ, সেখানে কিন্তু জনকল্যাণ যে শিবির, সেই শিবিরের 2য় দিন। আর সেই শিবিরে কিন্তু তিনি উপস্থিত থাকবেন। মূলত কি ধরনের জনপরিষেবামূলক কাজ হচ্ছে সেই বিষয় তিনি দেখবেন। কিছুক্ষণ আগেই তিনি কিন্তু বাগডোগরা বিমানবন্দরে বিশেষ বিমানে নামেন এবং যেহেতু কার্শিয়াংয়ের যে আবহাওয়া তা কিন্তু খারাপ থাকায় তার যে হেলিকপ্টারে করে যাওয়া সেটা কিন্তু কার্যত ক্যান্সেল হয় এবং তার পরবর্তীকালে তিনি কিন্তু একবারে বিমানবন্দর থেকে সোজা সড়ক পথে রওনা হন এবং সেখানে কিন্তু উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী যেভাবে নিশীথ প্রামাণিক তিনি ছিলেন, পার্টি কেন্দ্রীয় মন্ত্রিত্ব এবং দলীয় নেতৃত্ব ছিলেন, তাকে স্বাগত জানান এবং ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর কনভয় তা কিন্তু কার্শিয়াংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে। মূলত জোড়া কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর।
এবং পাহাড়ে মুখ্যমন্ত্রী প্রথম সফর, এবং এই সফরকে ঘিরে পাহাড়বাসী কার্যত উৎসুক রয়েছে এবং পাহাড় থেকে কি বার্তা দেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী এই প্রথম পাহাড়ে, এর আগে উত্তরবঙ্গে গিয়েছেন, শিলিগুড়িতে গিয়েছেন, কিন্তু পাহাড়ে এই প্রথম, কার্শিয়াংয়ে প্রথম। একরকম সাজো সাজো রব পড়ে গিয়েছে এবং পাহাড়ে যারা জনজাতি, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, তারা সবাই অপেক্ষা করে রয়েছেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানে আসবেন, কি বার্তা দেন। দুটি কর্মসূচি, প্রথমত মন্টেফিট গ্রাউন্ডে সভা রয়েছে এবং তারপর কার্শিয়াংয়ে যে জনকল্যাণ শিবিরের কাজ শুরু হয়েছে, সেই জনকল্যাণ শিবিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থাকবেন এবং তারপর কলকাতায় ফিরে আসবেন আজই। তবে তার আগে এই যে দুটি কর্মসূচি, এই দুটি কর্মসূচিতে পাহাড়ে উৎসাহ মারাত্মকভাবে বেড়ে গিয়েছে। যে জনকল্যাণ কর্মসূচি বা জনকল্যাণ যে জনকল্যাণ শিবির, সেই জনকল্যাণ শিবিরের কাজ শুরু হয়েছে এবং বিভিন্ন জায়গায় প্রশাসনিক তরফে বোঝানোর চেষ্টা হচ্ছে যে জনকল্যাণ শিবিরে ঠিক কী কী কাজ হবে বা এখানে তারা এলে কী কী সুবিধা পাবেন, মানুষ জনকল্যাণ শিবিরে গিয়ে কী কী তাদের চাহিদা মতো কোন কোন সুবিধা পাবেন সেখানে, সেই জনকল্যাণ শিবিরে থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা দেখেছিলাম যে জনকল্যাণ শিবিরে গতকাল মেদিনীপুরে ছিলেন, আজকে আবার কার্শিয়াংয়ে জনকল্যাণ শিবিরে থাকবেন। তবে তার আগে তার সভা রয়েছে মন্টেফিট গ্রাউন্ডে, সেই সভার দিকে নজর থাকবে। তার কারণ পাহাড় যে ভারতীয় জনতা পার্টির সঙ্গে ছিল, তা প্রথমবার মুখ্যমন্ত্রী হয়ে শিলিগুড়িতে গিয়েই তিনি বলেছেন সেই 2009 সালের কথা। তখনও কেন্দ্রে বিজেপি সরকারও আসেনি। তো সেই পাহাড়ের উন্নয়ন তার লক্ষ্য, তিনি বলেছিলেন আগেই। আজ কি ঘোষণা করেন, আজ কি বলেন, সেদিকে নজর থাকবে। পার্থপ্রতিম রয়েছেন আমার সঙ্গে। পার্থপ্রতিম, সেদিক থেকে দেখতে গেলে আজকের এই সভা এবং জনকল্যাণ শিবিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যোগ দেওয়া ভীষণভাবে তাৎপর্যপূর্ণ। এর আগেও তো তিনি বলেছেন যে পাহাড় উজাড় করে দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে, এবার ফিরিয়ে দেওয়ার পালা। তো কি প্রজেক্ট, আজ কি হতে পারে, কি বলতে পারেন এখান থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? একেবারে দেখো, আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম পাহাড় সফর এবং তাকে ঘিরে কিন্তু যথেষ্ট আশাবাদী রয়েছে পাহাড়ের বাসিন্দারা। শুধু পাহাড় কেন, পাহাড়, তরাই, ডোয়ার, সর্বত্র বাসিন্দারা তারা কিন্তু অপেক্ষায় রয়েছেন কি ঘোষণা করবেন। কারণ আমরা জানি যে একদিকে যেমন পাহাড়ের বেশ কিছু সমস্যা রয়েছে, তার মধ্যে অন্যতম হলো পাহাড় এবং তরাইয়ের একাধিক আবার বন্ধ সেবা এসে যাতে দ্রুত সমস্যার সমাধান হয়। 2 নম্বর, পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান, এই দাবিটা কিন্তু বহু পুরনো। কিন্তু যেহেতু রাজ্যে এক সরকার, কেন্দ্রে এক সরকার ছিল এবং এই পাহাড়ে এক সরকার, স্বাভাবিকভাবেই কোনোভাবেই ত্রিপাক্ষিক বৈঠক কিন্তু গত কয়েক বছরে হয়নি। আর তাই পাহাড়ের দাবি কিন্তু যে তিমিরে ছিল সেই তিমিরে রয়েছে। এবার ডবল ইঞ্জিন সরকার হয়েছে, এখানকার বাসিন্দারা তারা আশাবাদী এবার পাহাড় নিয়ে সরব হবে, রাজনৈতিক কেন্দ্র একযোগে এবং লোকাল বডি তারা একযোগে ত্রিপাক্ষিক বৈঠকে সমাধান করবে। পাশাপাশি 11টি জনজাতি পাহাড়ে, তাতে তপশিলি উপজাতির স্বীকৃতি, বহু পুরোনো দাবি এটা। 2014 সালে বিভিন্ন সময় ভোটের আগে দাবিগুলো উঠে এসছে, আজ পর্যন্ত তা মেটেনি। এবার কি তাহলে সেই দাবিগুলো মিটবে, এই আশায় কিন্তু বুক বেঁধে রয়েছে পাহাড়, আশায় বুক বেঁধে রয়েছে তরাই ডুয়ার্সের বাসিন্দারাও। আজ মুখ্যমন্ত্রী কিছুক্ষণের মধ্যে এর আগে পাহাড়ের সমস্যা যাতে পাহাড়েই মেটানো সম্ভব হয়, প্রশাসনিক স্তরে যাতে কোনো সমস্যা না হয়, যাতে পাহাড়ের উন্নয়ন হয়, তার জন্য জিটিএ করা হচ্ছিল এবং সেই জিটিএর ক্ষেত্রেও নানা অভিযোগ উঠেছে। পাহাড়ের সমস্যার, প্রশাসনিক সমস্যা স্থায়ী সমাধানের জন্য যাতে পাহাড়ের মানুষ যারা রয়েছেন তারাই নিজেরা সমস্যার সমাধান করতে পারেন এবং কেন্দ্র রাজ্য তাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করবে, এরকম কোনো একটা জায়গা কি আছে, এরকম কোনো একটা গাইডলাইন, একটা রূপরেখা কি আজ শুভেন্দু অধিকারীর বক্তব্য থেকে উঠে আসবে বলে মনে হয়? এটা দেখো, এর আগে যখন বামমন্ডলী কথা ছিল, পরবর্তীতে তৃণমূল যেমন 2012 সালে তৈরি হয় জিটিএ, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। কিন্তু এই জিটিএ তৈরি হওয়ার পর সেভাবে কিন্তু ত্রিপাক্ষিক বৈঠক হয়নি। এখনো রাজ্য হলে কেন্দ্র রাজ্য হয় না, কেন্দ্র রাজ্য হলে রাজ্য হয় না। তাই মতে পাহাড়ের উন্নয়ন চলতে রয়েছে। রাজ্যের পালা বদলের পর যারা পাহাড়ের বিরোধী দলগুলি রয়েছে, অর্থাৎ গোর্খা জনমুক্তি মোর্চা, টিএনএল, তারা কিন্তু ইতিমধ্যেই এই জিটিএ ভেঙে দিয়ে নতুন করে নির্বাচনের দাবি তুলেছে। সম্প্রতি আমরা দেখেছি দার্জিলিংয়ের সাংসদ রাজু গুপ্তা, তিনি জিটিএর কর্তাদের নিয়ে বৈঠক করছেন, যদিও জিটিএর যারা নির্বাচিত তাদেরকে সেই বৈঠকে তারা ছিলেন না, যারা সরকারি প্রতিনিধি রয়েছে তাদের নিয়ে বৈঠক করেন। এই নিয়ে শুভেন্দু অধিকারী তার কাছেও একাধিক অভিযোগ আছে জিটিএ নিয়ে, এখানে জিটিএ বুঝলেন।